আজকে বাংলার একেবারে প্রথম ক্লাসে আমরা আজকে বর্ণমালা, অক্ষর, লিপি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে একটা বিষয় আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে, যখনই স্কুলে বা বাবা মা বাচ্চাকে প্রথম কোনো একটা ভাষার সঙ্গে পরিচয় ঘটাচ্ছে, সেই ভাষার সঙ্গে পরিচয় ঘটাতে গিয়ে আমরা কি দেখছি, যদি বাংলা ভাষা হয় তাহলে আগে বাচ্চাকে বলা হচ্ছে যে তুমি অ থেকে অ আ হ্রস্ব দীর্ঘ এরকমভাবে লেখো, বা যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি ক্ষেত্রে এবিসিডি লেখা শুরু হচ্ছে। তো এই যে অ্যালফাবেটিক মেথড, এটা প্রায় কনভেনশনাল ওয়েতে প্রায় প্রত্যেকটা বাড়িতে স্কুলে যেগুলো ব্যবহার করা হয়, এই মেথডটাকে আধুনিক শিক্ষা ব্যবস্থা একেবারে অ্যাভয়েড করছে। কেন অ্যাভয়েড করছে? তার কারণটা হচ্ছে, যখন কোনো বাচ্চা প্রথম অ আ লিখছে, সে তার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না, তার মধ্যে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না, তাই তো? সেই জন্য সে ওইটাকে অ্যাভয়েড করতে চাইছে। কিন্তু যেহেতু তাকে টিচার বলছে বা বাবা মা বলছে, সেই জন্য সেটা তাদের কাজ হিসেবে করে দিচ্ছে। সে কিন্তু ওই লেখার সঙ্গে নিজের আনন্দটা খুঁজে পাচ্ছে না বা পড়ার সঙ্গে একাত্মবোধ করছে না। এইটাই যদি এরকমভাবে হতো যে বাচ্চাকে আগে, যেহেতু সে ত্রিভুজ আঁকতে শিখেছে, ত্রিভুজ আঁকতে জানে সে, তাহলে এই ত্রিভুজের মধ্যে আমি মাথায় মাত্রা দিয়ে একটা বর্ণ জানি, ব হয়ে যায়। এইবার সে ব লিখতে শিখে গেল। এবার এই বয়ের সঙ্গে আবার একটা বয়ের মতনই দেখতে বর্ণ, নিচে একটা ফুটকি দিলে সেটা র হয়ে যায়, তাহলে সে বড় লিখতে শিখলো। আচ্ছা, আবার এই বয়ের সঙ্গেই আবার ক দিলে বক হয়ে যায়, তাহলে সে বক লিখতে শিখবে। তাহলে আমি একটা ত্রিভুজ থেকে যতগুলো বর্ণ করতে পারি, সেই ততগুলো বর্ণ দিয়ে আমি তাকে শব্দগুলোর সঙ্গে পরিচয় ঘটাবো। তার মাথায় যখন স্কিমা তৈরি হবে, এই বর্ণের এই বর্ণের ধাঁচগুলো কীরকম দেখতে সে বুঝতে পারবে। সে আলাদা করে যখন বক দেখবে, এই লেখাটা যখন দেখবে আর বকের ছবি যখন দেখবে, তখন বকের প্রতিচ্ছবি ওটা একটা তার কাছে কংক্রিট বিষয়, আর এই বক লেখাটা তার কাছে একটা সেমি কংক্রিট বিষয় বা অমূর্ত বিষয়। এইটা যখন সে বুঝতে পারবে আলাদা আলাদা করে দুটো অক্ষর, তখন তার নিজের যুক্তি বুদ্ধি অনুযায়ী সে কিন্তু বাংলা বর্ণমালাকে বোঝার চেষ্টা করবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এরকমই হওয়া উচিত। তো সেই জন্য এখন বলা হয় যে ওয়ার্ড মেথডেই কিন্তু বাচ্চাদেরকে পুরো পড়া শেখাতে হবে। কিন্তু এইটা করতে গেলে যতটা এফিসিয়েন্সি থাকা দরকার, সেটা অধিকাংশ ক্ষেত্রে বাবা মায়ের ক্ষেত্রে দেখা যায় না, কারণ সবাই তো ডিএলএড ট্রেনিং করে না। হ্যাঁ, তো সেই জন্য এই সমস্যাটা বেশি হয়ে যায়, বা অনেক স্কুলেও এই পদ্ধতিটা ফলো করা হয় না। সেটা তো চলে গেল পেডাগগির বিষয়। আমরা পেডাগগিতে যখন এটা আলোচনা করব, তখন আরেকটু ডিটেলসে আলোচনা করব। এখন যে বিষয়টা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা এই বাক্যকে অংশ ভেঙে পাই শব্দ থেকে আসে বর্ণ। এবার যখনই বর্ণ বলা হয়, বর্ণ বললে প্রায় একই সঙ্গে আমরা বলি অক্ষর একই রকমভাবে উচ্চারিত হয়, প্রায় একই রকমভাবে উচ্চারিত হয় ধ্বনি বর্ণর সঙ্গেই। এবার এই বর্ণ, অক্ষর, ধ্বনি এদের মধ্যে সম্পর্ক কী? তো সম্পর্কটা খুব সহজভাবে যদি বোঝা যায়, তাহলে ইংরেজিতে একটা শব্দ আছে সিলেবেল, শুনেছি তো? সিলেবেল মানে যখন বলা হচ্ছে, যেমন যদি বলা যায় ফাদার, তাহলে ফাদার এটা হচ্ছে দুটো সিলেবেল আছে, ফাদার, তাই তো? যে এই যে সিলেবেল আছে, এই সিলেবেল আর এই অক্ষর সেম। যেমন যদি বলা হয় অক্ষরের ক্ষেত্রে, যদি বলা হয় মা, তাহলে মা একটাই অক্ষর, এর মধ্যে দুটো বর্ণ আছে, তাই না? এইবার আমরা যে অক্ষর যেটাকে বলছি, এই অক্ষরটা সিলেবেলের প্রতিশব্দ ছিল আগে, কিন্তু তারপরে শ্রদ্ধেয় প্রবোধচন্দ্র সেন তিনি এই অক্ষরের পরিবর্তে সিলেবেলের আধুনিক প্রতিশব্দ হিসাবে দলকে নির্বাচন করেছেন, দল। সেই জন্য আমরা এখন একদলীয়, দুই দলীয় শব্দ এইগুলো দেখতে পাই, তাই না? আচ্ছা, তাহলে এইবার এখন তাহলে সিলেবেলের বদলে আমরা দল শব্দটি ব্যবহার করি, প্রতিশব্দটি ব্যবহার করি। তাহলে এখন ব্যাপার হচ্ছে, তাহলে আমরা কাকে বর্ণ বলবো আর কাকে ধ্বনি বলবো? যখনই সিলেবেল আসবে তখনই ধ্বনি শব্দটা আসবে। ধ্বনি হচ্ছে, মানুষ যখন প্রথম ভাষা শিখেছিল,
ভাষা শিখেছিল যখন মানুষ নিজের মতন করে, মানুষের যে বাকযন্ত্র আছে সেই বাকযন্ত্র দিয়ে আমরা যখন উচ্চারণ করি, বিভিন্ন রকম উচ্চারণ করতে পারলো আগেকার দিনের মানুষ। আগে তো মানুষ হাত পা নেড়ে কথা বলতো, তারপরে আলাদা করে যখন ভাষা তৈরি হতে লাগলো মানুষ তখন কিন্তু মুখেই কথা বলেছে। কারণ কেউ প্রথম ভাষা লিখিত আকারে তৈরি করেনি, বলতে বলতে ভাষা হয়ে গেছে। এখন যদি মানুষের মতো অন্য কোনো প্রাণীর ভাষা থাকে, হ্যাঁ, যেমন যে মনে করা হয় যে ডলফিনদের সম্ভবত একটা অনেক উন্নত মানের ভাষা আছে, ব্যাকরণ ট্যাকরণ আছে সেই ভাষার মধ্যে, বা কুকুররা নিজেদের মধ্যে যে কথা বলে, তারা কি করে কথা বলে? শব্দ করে কথা বলে। সেই শব্দের লিখিত রূপ তো নেই কোথাও। মানুষ যখন লেখা আবিষ্কার করেছে, লেখা আবিষ্কার করার পরে মানুষ তখন বর্ণ তৈরি করেছে। তার আগে মানুষ যে শব্দ যেটাকে বলতো, সেই শব্দকে আমরা বলি ধ্বনি। ঠিক আছে, এইবার এই ধ্বনি, তাহলে ধ্বনি মানে হচ্ছে যেটা উচ্চারিত অংশ, যেটা হচ্ছে উচ্চারিত, সেটা হচ্ছে ধ্বনি। আর সেই উচ্চারিত অংশকে যখন আমি লিখিত আকারে প্রকাশ করছি তখন সেটা বর্ণ। এইবার বর্ণর সঙ্গে খুব একটা মজার শব্দ জড়িয়ে আছে। সেই বর্ণর সঙ্গে মানে আমরা যখন এইটাকে আঁকছি, মোট কথা বর্ণকে আঁকা হচ্ছে, তাহলে যখনই আমি আঁকছি তখন বলা হয় লেপন। লেপন কথাটা শুনেছি। এবার বর্ণ লেপন, এটা খুব মজার ব্যাপার আছে, কারণ বর্ণলেপন নামে অনেকগুলো স্কুল আছে। সেই বর্ণলেপন স্কুলে কি করা হয়, সেইগুলোতে যেমন আঁকা শেখানো হয়। আচ্ছা, এইবার কেন বলা হচ্ছে এই যে বর্ণ আমরা বলছি, এইটা যেমন আমাদের বর্ণমালা যেমন আছে, সেই রকম আকার ও রঙগুলোকেও বর্ণ বলে, তাই না? তাহলে ওই বর্ণ মানে বলে না যে অমুক বর্ণের, মানে ওই বর্ণ বলতে রং বোঝানো হয়, তাহলে ওই রঙকেও যেমন আঁকা হয়, এরকম লেপন করা হয়, হিন্দিতে বলে পোঁচ। হ্যাঁ, তো এই যে যেমন লেপন করা হয়, তাহলে লেপন যখন করা হচ্ছে তখন আসছে লিখিত রূপ। এই লেপন শব্দটা সঙ্গে আর একটা জিনিস আমরা মিল খুঁজে পাই, সেটা হচ্ছে লিপি। এই লেপন থেকে পেয়েছি লিপি, লেপন করা হয়েছিল বলে লিপি। এইবার এই লিপি যখনই আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমাদের বাংলা বর্ণমালার লিপির উৎপত্তি কি? বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসছে জানা আছে? বাংলা বর্ণমালা এসছে ব্রাহ্মী লিপি থেকে, তাই তো? আচ্ছা, এই যে ব্রাহ্মী লিপি থেকে এসে আমরা মোটামুটিভাবে দুই ধরনের লিপি দেখতে পাই। এই ব্রাহ্মী লিপির সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো, মনে করা হয় যে এই ব্রাহ্মী লিপি আসলে অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি, যেটা জেমস প্রিন্সেপ যে শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। আর একটা মত আছে, যে মতে বলা হয় যে ব্রাহ্মী লিপি হচ্ছে সিন্ধু সভ্যতার সেই লিপি যেটার পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি। তো এই নিয়ে বিভিন্ন ধরনের মত আছে, কিন্তু মোটামুটিভাবে এটা নিশ্চিত, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যতগুলো ভাষা আছে, বা এর থেকেও আরও অন্যান্য অনেকগুলো ভাষা আছে যেগুলো ব্রাহ্মী লিপি থেকেই উদ্ভব হয়েছে। এবং মোটামুটিভাবে আমরা এটা বলতে পারি যে 198টা ভাষা, তাদের লিপি ব্রাহ্মী লিপি থেকেই উদ্ভব হয়েছে। ব্রাহ্মী লিপির আমরা দেখেছি ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হয়। তাহলে যে সমস্ত লিপি, যে সমস্ত ভাষা বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, সেগুলোকে আমরা মোটামুটিভাবে সবই ব্রাহ্মী লিপি ধরবো। আর একটা লিপি আছে যেটা আমরা শুনেছি, খরষ্টি। ঠিক বলেছ, খরষ্টি লিপি। এই খরষ্টি লিপির এটা আবার ডান দিক থেকে বাম দিকে লেখা হয়, তাই না? তাহলে আমরা এই খরষ্টি লিপির সঙ্গে জড়িয়ে আছে আরমাইক ভাষা। হ্যাঁ, আরমাইক মানে এটা হচ্ছে যে যীশু খ্রিস্ট, আমরা যীশু খ্রিস্ট যেটা জানি, যীশু খ্রিস্ট আসলে যিনি যীশু খ্রিস্ট, তিনি আরমাইক ভাষায় কথা বলতেন। হ্যাঁ, তো এই আরমাইক ডান দিক থেকে বাম দিক মানে এইরকমভাবে লেখা হয়। তার মানে বুঝতেই পারছি যে আরবি ফার্সি যে ভাষাগুলো আছে, তাহলে সেটা এখান থেকেই উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে খরষ্টি কথার অর্থ হচ্ছে, খড় মানে হচ্ছে গাধা, আর ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে যে ভাষার যে লিপিগুলো গাধা ঠোঁটের মতন উল্টানো, সেইগুলোকে আমরা খরষ্টি লিপি বলতে পারি। আচ্ছা, এইবার এই যে ব্রাহ্মী লিপি তাহলে এর থেকে এসছে আমাদের বাংলা। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলা ভাষা যখন হচ্ছে, আমরা সবাই মোটামুটিভাবে বলি যে বাংলা ভাষা বা অন্যান্য আমাদের এখানে যাবতীয় যে ভাষাগুলো আছে, সমস্ত ভাষা মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, সংস্কৃত ভাষার নিজস্ব কোনো লিপি নেই। বাংলা একটা ভাষা,
বাংলার নিজস্ব লিপি আছে, কিন্তু সংস্কৃত একটা ভাষা যার কোনো নিজস্ব লিপি নেই। সংস্কৃত ভাষাটা কি আসলে? এটা একটা সংস্কার করা একটা ভাষা। এবার অনেকে বলে সংস্কৃত ভাষা তো লিপি আছে, দেবনাগরী লিপি। আসলে ওটা দেবনাগরী লিপি বা দেবনাগরী হরফকে স্বীকৃত করা হয়েছে জাতীয়ভাবে, যে ভাষাতে আমরা সংস্কৃত লিখতে পারি। তার মানে এই নয় যে আমি বাংলা লিপিতে সংস্কৃত লিখতে পারবো না। এখানে যে পুজোর যে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় সেখানে তো বাংলাতেই লেখা থাকে, সেগুলো পড়লে উচ্চারণ হয় সংস্কৃত। এবং এই মানে আমাদের এইটা খুব মজার একটা বিষয় হচ্ছে, বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষায় পৃথিবীর প্রায় সব ধরনের উচ্চারণ আমরা করতে পারবো। সব ভাষাতে এই সুবিধাটা নেই, জানো এটা? যেমন ধরো চাইনিজ ভাষাতে একটা শব্দ, যেমন যদি বলা হয় ট্রাফালগার একটা জায়গার নাম, যেটা আমি ইংরেজিতে ট্রাফালগার উচ্চারণ করতে পারছি, বাংলায় ট্রাফালগার উচ্চারণ করতে পারছি। চাইনিজ ভাষাতে ট্রাফালগার উচ্চারণ করতেই পারবো না। ওখানে ট্রাফালগার বা ট্রাফাঙ্গাং এরকম কাছাকাছি উচ্চারণ হবে, এক্স্যাক্ট উচ্চারণ হবে না। কিন্তু চাইনিজ ভাষাতে বর্ণ আছে 1000-এর কাছাকাছি, 1000খানা বর্ণ আছে প্রায়, কিন্তু অতগুলো বর্ণ দিয়েও আমি ওই ভাষার সমস্ত উচ্চারণ করতে পারি না, অন্যান্য ভাষার সব উচ্চারণ করতে পারি না। তার মানে বাংলা ভাষার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে নমনীয়তা। বাংলা ভাষা দুর্দান্ত নমনীয়, এবং এইটা আমাদের গর্বের কারণ বলতে হবে যে আমরা ভারতে জন্মেছি। কারণ ভারতীয় যে সমস্ত বংশোদ্ভূত যারা আছে তারা পৃথিবীর যে কোনো উচ্চারণ করতে পারে, কিন্তু পৃথিবীর সব দেশের মানুষ যে কোনো উচ্চারণ করতে পারে না। যেমন আমরা যদি দেখি, আমরা উচ্চারণ শুনে বুঝতে পারবো, ইতালির অধিকাংশ মানুষজন ট এর উচ্চারণ বেশি করে, ট আর ত এর গণ্ডগোল হয়। ফ্রান্সের ক্ষেত্রে যদি যাই তাহলে ওখানে ম জ এইরকমভাবে উচ্চারণ বেশি আসে। আমেরিকানরা যেমন র এর উচ্চারণ করতেই পারে না, ওখানে যদি বলা হয় যে মাদার বলতে, তাহলে ওরা মাদার বলতেই পারবে না, মাদা বলবে, ছেড়ে রটা সাইলেন্ট থেকে যায়। কিন্তু আমরা আলাদা করে সব ধরনের উচ্চারণ করতে পারি। তো সেই জন্যই বিভিন্ন ধরনের যখন প্রতিযোগিতা হয়, যেমন কিছুদিন আগে, ভারতীয় উপমহাদেশের কথা বলছি, কিছুদিন আগে এরকম একটা ঘটনা এসেছিল যে কোরআন ভাষা, আরবিতে ভাষা, সেটা পাঠ করতে হবে। তো সবথেকে ভালো পাঠ যে করতে পেরেছে সে বাংলাদেশের একজন ছেলে। তার মানে হচ্ছে আরবের দেশের মানুষও অত সুন্দর উচ্চারণ করতে পারছে না যেটা ভারতীয় উপমহাদেশের মানুষেরা করতে পারছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে হ্যাঁ, এই যে আমরা লিপি থেকে, এই ব্রাহ্মী লিপি থেকে যে বাংলার লিপি এলো, এই বাংলার লিপি কিন্তু আবার অনেকগুলো ভাষা ব্যবহার হয়। যেমন অসমিয়া ভাষা, ওরা বাংলা লিপি ব্যবহার করে, মণিপুরি ভাষা, এরকম 6খানা ভাষা আছে যারা বাংলার লিপি ব্যবহার করে লেখে। এইবার আমাদের বাংলা বর্ণমালার দিকে ঢোকা যাক। বাংলা বর্ণমালায় আমরা দেখেছি কতগুলো বর্ণ পাই আমরা, বলো কতগুলো বর্ণ পাই? হ্যাঁ, সব মিলিয়ে, হ্যাঁ, আচ্ছা। এইখানে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলা বর্ণমালা সংস্কার যারা যারা করেছিলেন, আমরা দেখে নিই বাংলা বর্ণমালার সংস্কার করেছেন কারা কারা। প্রথম একজন সংস্কার করেছিলেন নমস্য ব্যক্তি মদন মোহন তর্কালঙ্কার। নাম শুনেছ? মদন মোহন তর্কালঙ্কার, যিনি পাখি সব করে রব রাতি পোহাইল একটা ছড়া পড়েছি একবার, সম্ভবত 2012 কি 14 সালে টেটে পরীক্ষায় এসেছিল, পাখি সব করে রব রাতি পোহাইল, এই ছড়াটি কার লেখা? তো এটা মদন মোহন তর্কালঙ্কার। কেন ওনার নামটা, আমরা আজকে সেই বিষয়টা জানতে পারবো। পরবর্তীকালে আরও একজন নমস্য ব্যক্তি যিনি বাংলা বর্ণমালার সংস্কার করেছেন, তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এই দুজন যে ব্যক্তি বাংলা বর্ণমালার সংস্কার করেছেন, তারা কীরকমভাবে সংস্কার করেছেন সেটা দেখা যাক। তো আমরা যদি মদন মোহন তর্কালঙ্কারের ক্ষেত্রে দেখি, যখন মদন মোহন তর্কালঙ্কার যে সময় বাংলা বর্ণমালা সংস্কার করেছিলেন, সেই সময় সদ্য বাংলা বর্ণমালা সংস্কৃত থেকে ঢুকছে। সেই জন্য আমরা সেই সময় সংস্কৃতর একটা গন্ধ পাই।
এইখানে দেখো তিনি যেটা করেছিলেন, তার বর্ণমালাতে 16খানা স্বর ছিল, স্বরবর্ণ ছিল, আর 34খানা ব্যঞ্জন ছিল। আমরা যেমন দেখেছি যে রি, একটা দীর্ঘ রি ছিল আগে, লি যেটা ছিল আগে, তার সঙ্গে একটা দীর্ঘ লি ছিল, এবং ও এর পরে একটা অ একটা আ আলাদাভাবে ছিল। এবং ব্যঞ্জনের ক্ষেত্রে ক খ গ ঘ এরকম তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হয়ের পরে একটা এই বর্ণটা একটা আলাদাভাবে ছিল। বিদ্যাসাগর এটাকে করেছিলেন কি, তিনি এই বর্ণটা আলাদা করে অস্তিত্ব না রেখে এটাকে আমরা যুক্তাক্ষরের মধ্যে দেখেছি না, কয় মূর্ধন্য ষয়ে দেখেছি না এটা, হ্যাঁ এই আকারটা, কিন্তু বিদ্যাসাগর আসার আগে পর্যন্ত এই খ এটা একটা আলাদাভাবে উচ্চারিত বর্ণ ছিল। তাহলে সেই সময় 16 + 34 50টি বর্ণ ছিল। বিদ্যাসাগর আসার পরে তিনি 52টি বর্ণ প্রচলন করলেন। এই যে 52টি বর্ণ, স্বরবর্ণ আমরা যেটা দেখেছি 12টি আমরা জানি, এবং ব্যঞ্জন বর্ণ আছে 40টি, মোট 52টি। তিনি কি করেছিলেন, যে সংস্কৃতে একটা উচ্চারণ হয়, ইয়া দেবী যখন বলছে যে উচ্চারণটা হয়, এইখানটায় তিনি বর্গীয় জ ছিল আর অন্তস্থ জ ছিল, সেই জয়ের মাঝামাঝি একটা উচ্চারণ করলেন এরকম অন্তস্থ অ। তাহলে বুঝতেই পারছি অন্তে থাকা বর্ণ অন্তস্থ এসছে, আর তার সঙ্গে সঙ্গে ড আর ঢয়ের নিচে ফুটকি দিয়ে তিনি ডয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র বা ডয়ে বিন্দু বা ঢয়ে বিন্দু র, এই দুটো র এর প্রচলন করলেন। আর শেষে আমরা দেখেছি অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু চাঁদ যেটা বলি, এই 3টে বর্ণ প্রচলন করলেন। এই 3টে বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ। এই যেটা তোমরা লক্ষ্য করছো, এখানে আমি ফুটকি দিয়ে লিখেছি। যদি দেখো এখন বর্তমানে কম্পিউটারে বা মোবাইলে টাইপ করতে গেলে এইরকমভাবেই আসে, মানে এদের ইউনিকোড আলাদা। মানে এটা কেন বলা হয় অযোগবাহ বর্ণ, কেন বলা হয়, কারণ এরা একাকী বসতে পারে না, কোনো না কোনো বর্ণের সঙ্গে বসতে পারে, তাই না? হ্যাঁ, তো সেই জন্য একা বাহিত হয় না, কারোর সঙ্গে বাহিত হয়, সেই জন্য এদেরকে বলছি আমরা অযোগবাহ বর্ণ। এই ক্ষেত্রে আমাদের একটা খুব বড় ভুল হয়, এই যে চন্দ্রবিন্দু চাঁদ বা যেটাকে বলা হয়, এটাকে আমরা গুলিয়ে ফেলি আর একটা চিহ্নর সঙ্গে, যেটা হচ্ছে এই চিহ্ন। এই চিহ্নটা আর চন্দ্রবিন্দু চাঁদ যেটা বলা হয়, দুটো কিন্তু আলাদা। এইটাকে বলা হয়, এটার নাম আছে, এটার নাম হচ্ছে ঈশ্বর। কোথায় বলা হয়, যখন হিন্দু ধর্মে কোনো ব্যক্তি মারা গেছেন তার আগে আমরা এটা ব্যবহার করি, তাই না? স্বর্গীয় বলি যখন, তার পরিবর্তে এই চিহ্নটা ব্যবহার করি, কিন্তু এই চিহ্নটি আর চন্দ্রবিন্দু চাঁদ দুটো এক জিনিস নয়। বুঝতে পারলাম? এটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়। আচ্ছা, তাহলে এইটা মদন মোহন আর ঈশ্বরচন্দ্র যেটা করেছিলেন, তিনি এই দীর্ঘ রি এবং দীর্ঘ লি এই দুটোকে তুলে দিয়েছিলেন, এবং এই অ এই আ এইটাকেও তুলে দিয়েছিলেন। তাহলে এইখান থেকে কমে যায়, সেই জন্য 16টা স্বর 12টা স্বরে দাঁড়ায়। তার বদলে তিনি ব্যঞ্জনে কিছু পরিবর্তন এনেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা সম্পর্কে আমাদের অনেকেরই অবগতি থাকে না বলে এই বিষয়টা আজকে আমরা করে দিলাম। কিন্তু বর্তমানে আর 52টি বর্ণ ব্যবহার হচ্ছে না। বর্তমানে কতগুলো বর্ণ ব্যবহার হচ্ছে? 50টি বর্ণ ব্যবহার হচ্ছে। আমরা দেখেছি লি বাদ চলে গেছে এরকমভাবে, আর একটি ব বাদ চলে গেছে। হ্যাঁ, তো সেই জন্য এখন বর্তমানে যদি বলা হয়, তাহলে বর্তমানে আমাদের 50টি বর্ণ ব্যবহার হচ্ছে। ঠিক আছে। আর একটা খুব বেশি প্রশ্ন থাকে আমাদের, যে বর্তমানে যে 50টি ব্যবহার হয় বর্ণ, এই 50টি ব্যবহৃত বর্ণের মধ্যে 32টি পূর্ণমাত্রার বর্ণ, মাথায় পুরো মাত্রা থাকে, 8টি অর্ধমাত্রার বর্ণ এবং 10টি মাত্রাহীন বর্ণ। এই বিষয়টা সম্পর্কে একদম প্রথমেই কিন্তু শিশুদেরকে অবগত করে দেওয়া প্রয়োজন। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন শিশুরা লেখে, তখন কোনটি পূর্ণমাত্রা কোনটি অর্ধমাত্রা সেই বিষয় সম্পর্কে তাদের খুব একটা স্পষ্ট ধারণা থাকে না। কিন্তু একবার যদি সচেতন করে দেওয়া হয়, সচেতন করে দেওয়া হলে কিন্তু তখন তারা বুঝতে পারে, আলাদা করে অক্ষরগুলোকে দেখে। আচ্ছা, এইখানে আর একটা প্রশ্ন জাগে আমাদের ক্ষেত্রে, যখন
ইংরেজিতে যখন কেউ এ বি সি ডি ই এফ জি বলছে, লাস্টে এই যে লাস্টে যখন এই হরফটা লেখা হয় ইংরেজির ক্ষেত্রে, তখন একে অনেকে জি বলে, আমরা শুনেছি। এখন যেহেতু ইউটিউবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাভেলেবেল হয়েছে, যেখানে আমরা জেডকে দেখেছি জি শুনতে। শুনেছো কখনো? একটা গান হয় এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জি। এইখানটায় বাচ্চাদের মধ্যে প্রশ্ন জাগে। তারা যখন এই জাতীয় ভিডিও দেখে স্কুলে, বাড়িতে এসে জিজ্ঞেস করে, স্যার জেডকে জি কেন বলে? এবং এটা অনেক স্টুডেন্টেরও কোশ্চেন যে জেডকে কেন জি বলে। আজকে যখন আলোচনা হচ্ছে লিপি নিয়ে, তখন এই বিষয়টা একটু আলোচনা করে দিই। ইংরেজি ভাষার যদি ইংরেজি বর্ণমালা দেখি, ইংরেজি বর্ণমালা এসছে কোথা থেকে? তো আমরা দেখব ইংরেজি বর্ণমালা এসছে গ্রিক ইতালিয়ান যে লিপি ছিল সেই সময়। আমরা যেমন ওই যে ল্যাতিন বলি, গ্রিক বা ল্যাটিন থেকে এসছে। তো ওইখানে ল্যাতিন লিপি থেকেই এই এবিসিডির প্রচলনটা এসছে। ল্যাতিন লিপি যদি দেখা যায়, তাহলে সেখানে এরকম এ, এরকম বি, এইরকম সি, এরকমভাবে চলতো। সি এইরকমভাবে লিখতো ই, এফ, হ্যাঁ, এবং এইটাকে বলা হতো জি। তাহলে এ বি সি, হ্যাঁ, এ বি সি ডি, ডিটা এরকম। তাহলে এটা লাতিন লিপিতে যদি দেখা যায়, তাহলে এ বি সি ডি ই এফ জি। এইটা পরবর্তীকালে, এই যে এর মধ্যে একান্তর কোণ আছে, এইটাই পরবর্তীকালে এই রূপটা পাই, এবং এই রূপটা পাওয়ার পর একে একদম লাস্টে রাখা হয়। পরে যখন আলাদা করে ইংরেজি বর্ণমালা তৈরি করা হয়, তখন এই উচ্চারণটাকে লাস্টে রাখা হয়। এবার একটা জিনিস মনে করে ভাবতে হবে ভালো করে, সেটা হচ্ছে যে ইংরেজিতে ওই যে একটু আগে বলছিলাম অক্ষর বা সিলেবল, হ্যাঁ, বা এখন যেটা বলা হয় যে বাচ্চাদেরকে ইংরেজি বর্ণমালা সম্পর্কে পড়াতে গিয়ে যখন বলা হয় যে বাচ্চাদেরকে ইংরেজি বর্ণমালা সম্পর্কে না জানিয়ে আগে ফোনিক সাউন্ড সম্পর্কে জানাতে। ফোনিক সাউন্ড মানে কি? যখন সি দিয়ে আমি ক্যাট লিখছি, সি দিয়ে চক লিখছি, তখন এখানে সি এর উচ্চারণ ক এর মতো হচ্ছে, এখানে সি এর উচ্চারণ চ এর মতো হচ্ছে। তাহলে এই যে ফোনিক সাউন্ড, একটা সি, একটা লেটার কি কি সাউন্ড করতে পারে, এইটাকে বলা হয় ফোনিক সাউন্ড। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংরেজিতে এরকম 44টা ফোনিক সাউন্ড আছে, কিন্তু ওদের লেটার আছে 26টা। তাহলে 26টা লেটার দিয়ে 44টা সাউন্ড তৈরি করতে গেলে সমস্যা তো হবেই। আর আমাদের ক্ষেত্রে যদি বলা হয় আমাদের তো আছেই 50টা, তাহলে আমাদের যেখানে 50টা বর্ণ আছে, সেখানে আমি এখান থেকে আলাদা আলাদা ফোনিক সাউন্ড খুব সহজে তৈরি করতে পারবো। তো এই যে আলাদা আলাদা ধ্বনি উচ্চারণ করতে পারার যে বিষয় আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমরা স্বরবর্ণ দিয়ে কতগুলো সাউন্ড, মানে এই ধরনের ফোনিক সাউন্ড ধ্বনি তৈরি করতে পারি। স্বরবর্ণ দিয়ে 7খানা ধ্বনি তৈরি করতে পারি, যেগুলো নিজে নিজে উচ্চারিত হয়। স্বর মানে কি? যেটা নিজে নিজে উচ্চারিত হয়। আর ব্যঞ্জনের ক্ষেত্রে সে নিজে উচ্চারিত হতে পারবে না যতক্ষণ না কোনো একটা স্বরবর্ণ সাহায্য সে নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 7খানা স্বর নিজে নিজে উচ্চারিত হতে পারে। 4খানা স্বর আছে যারা অর্ধেক বলছে, মানে সেমি ভাওয়েলের মতন, অর্ধ স্বরধ্বনি। আর এরকম সব মিলিয়ে আমরা 17খানা স্বরধ্বনি পাই। 17খানা স্বরধ্বনি স্বর থেকে পাচ্ছি, স্বরবর্ণ থেকে। আর 30খানা ব্যঞ্জন ধ্বনি পাই। তাহলে মোট যদি বলা হয় যে 47টা ধ্বনি আমাকে তৈরি করতে হবে, তার জন্য আমার কাছে 50টা বর্ণ আছে। সেই জন্য বাংলাতে এতগুলো ব্যতিক্রম নেই, যেটা ইংরেজির ক্ষেত্রে আমরা ব্যতিক্রমগুলো দেখি।